ওয়েলকাম। খুব ইম্পর্টেন্ট বিষয় শতাংশ বিন্দু শতাংশ র্যাঙ্ক। বাঙালি ইংরেজি ভালো বোঝে, তাই পার্সেন্টাইল পয়েন্ট অ্যান্ড পার্সেন্টাইল র্যাঙ্ক আজকে পড়বো আমরা। এইটা নিয়ে অনেকেই আমাকে বলেছে, আজকেও দু তিনজন বলেছে, হোয়াটসঅ্যাপে গ্রুপ করেছি, গ্রুপেও দেখছি অলরেডি গ্রুপ করার পর প্রথম মেসেজই এটা নিয়েই পার্সেন্টাইল যে বিন্দু এবং র্যাঙ্ক আছে, অর্থাৎ পার্সেন্টাইল পয়েন্ট এবং পার্সেন্টাইল যে র্যাঙ্ক, সেই বিষয়টা কি এবং তার নির্ণয় করা। প্রথম দুটো পার্টে আমরা আলোচনা করব। একটা পার্ট হচ্ছে পার্সেন্টাইল বিন্দু, পার্সেন্টাইল পয়েন্ট, যেটাকে বলা হয় পিপি, পিতে পার্সেন্টাইল, পিতে পয়েন্ট। আর শতাংশ বিন্দু যাকে বলা হয় পিআর, পার্সেন্টাইল র্যাঙ্ক, শতাংশ র্যাঙ্ক। ঠিক আছে, শতাংশ বিন্দু হচ্ছে পার্সেন্টাইল পয়েন্ট আর শতাংশ র্যাঙ্ক হচ্ছে পার্সেন্টাইল র্যাঙ্ক পিআর, পিপি এবং পিআর। আমরা এই পিপির সাথে আগে পরিচিত হব। পিপি শতাংশ বিন্দু। শতাংশ বিন্দু কি? শতাংশ বিন্দু হচ্ছে পরিমাপক স্কেলের এমন একটি নির্দিষ্ট বিন্দু নির্ণয় করা যার নিচে একটা নির্দিষ্ট শতাংশের স্কোরের অবস্থান থাকে। বিষয়টা ক্লিয়ার হলো না? হবার কথাও নয়, একবারে আমার অনেকবার লেগেছিল, তোমাদের আমার থেকে কম টাইমে হবে অন্তত। বিষয়টা হচ্ছে যে এমন একটি বিন্দু আমি একটি স্কোর বন্টনের বা একটি স্কেলের নির্ণয় করব, সেই বিন্দুর নিচে, ঠিক আছে, সেই বিন্দুর নিচে একটা নির্দিষ্ট শতাংশের স্কোর অবস্থান করবে, এমন একটা বিন্দু আমি নির্ণয় করব। সাপোজ ধরো এমন একটা শ্রেণী বন্টন আছে, 10 থেকে 14, 15 থেকে 19 করে 60 থেকে 64 এখানে যে শেষ হয়েছে সাপোজ। এরকম করে ফ্রিকোয়েন্সি আছে 1, 3, 5, 7, 10 করে করে ফ্রিকোয়েন্সি আছে 40টা। ওকে, এবার আমি এখানে আমার বের করবো 40 আছে ফ্রিকোয়েন্সি, এই অর্থাৎ 40টা স্কোর আছে। ফ্রিকোয়েন্সি মানে কি? যতগুলো স্কোর থাকে তাকে প্রথম স্ট্যাটিস্টিক্স আমরা বলেছি 40টা ফ্রিকোয়েন্সি মানে 40টা স্কোর আছে। এর এই যে এইভাবে স্কোর ক্লাসগুলো রয়েছে, এখানে যে শ্রেণীগুলো রয়েছে, তার মাঝখানে এই স্কোরের 30% স্কোর কোন বিন্দুর মধ্যে অবস্থান করছে। ভালো করে বুঝো ব্যাপারটা, তারপরে যখন করে দেখাবো বিষয়টা একদম জলের মতন হয়ে যাবে। আস্তে আস্তে একটু বলতে টাইম লাগবে। বলছে এই যে টোটাল যে স্কোররা রয়েছে, নাম্বার আছে 40, তার মানে 40 জনের এখানে ধরো একটা ক্লাসের 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বর আছে। 30% ছাত্র কোন বিন্দু অবধি অবস্থান করছে, সেইটাই হচ্ছে শতাংশ বিন্দু। তাহলে এই 40-এর 30%, 3-4 30% হচ্ছে 12। এই 12তম স্কোরটা, এই 12তম স্কোরটা এর এই যে ক্লাসগুলো 10 থেকে 14 থেকে শুরু করে 60 থেকে 64 পর্যন্ত করেছি, তার কোথায় অবস্থান করছে, সেইটা হচ্ছে পার্সেন্টাইল পয়েন্ট। অর্থাৎ 30% এর কোথায় অবস্থান। ঠিক পার্সেন্টাইল পয়েন্ট হতে পারে পিপি যদি বলে 40, তাহলে 40% কোথায় অবস্থান করছে। পিপি যদি 50 বলে, তাহলে সেই 50% কোথায় অবস্থান করছে। সেই প্রত্যেকটা যে কোনো একটি পার্সেন্টেজ অফ নাম্বার, তার অবস্থানটা পরিমাপক স্কেলে বা পরিসংখ্যা বন্টনে কোথায় আছে, সেটাই হচ্ছে পার্সেন্টাইল পয়েন্ট বা শতাংশ বিন্দু। ঠিক আছে, যদি এইরকম ভাবে এমন বলে যে এখানে দেখানো বলো 40 থেকে 44 এর মাঝখানে এর 50% স্কোর, এই পয়েন্টে 50% স্কোর আছে, তাহলে বুঝে নিতে হবে এর ঊর্ধ্বসীমা 40 থেকে 44-এর ঊর্ধ্বসীমা কত? ঊর্ধ্বসীমা 44.5। তাহলে এর 50-এর শতাংশ বিন্দু কত? এই 44.5। কারণ এই 50-এর অবস্থানটা বলেছে 40 থেকে 44 ঊর্ধ্বসীমা অবধি। এখানে বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি আমি জানি। এবার যখন আমরা স্ট্যাটটা করে দেখাবো, এখানে সংজ্ঞা হিসেবে মনে রাখবো যে শতাংশ বিন্দু হচ্ছে পরিমাপক স্কেলের বা স্কোর বন্টনের এমন একটি পয়েন্ট, এমন একটি স্থান বা এমন একটি বিন্দু যার নিচে নির্দিষ্ট শতাংশের পরিসংখ্যা বা নির্দিষ্ট শতাংশের স্কোর অবস্থান করে। যেমন এই যে উদাহরণ বললাম, 30% হতে পারে, 50% হতে পারে, 40% হতে পারে। সেইটা ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা যখন দেখবো আমরা ক্লিয়ার। ক্যালকুলেশন করার আগে আমি একটা ক্লাস আর ফ্রিকোয়েন্সি আগে লিখে নেব, তারপরে আসছি। দেখো, একটি ক্লাস এবং ফ্রিকোয়েন্সি আমি নিয়ে নিয়েছি। মাঝখানে কেন গ্যাপ রেখেছি তোমরা জানো, বলছি আমি। একটা ক্লাস আছে 5 থেকে 9, 10 থেকে 14 এরকম, তার ফ্রিকোয়েন্সিটা একটু দূরে বসিয়েছি, কিছু করার নেই।
এটা আগে এখানে বসাতো, আমার তালে বলে আমারই ভুল হয়েছে। যাক, ফ্রিকোয়েন্সিটা এই আছে। এবার এখান থেকে আমার এই সূত্রটা এখানে লিখে নিয়েছি, সূত্রটা আমি পরে আসছি। এই যে শতাংশ বিন্দু বা শতাংশ র্যাঙ্ক যেটাই আমরা করি, সেটা বের করতে গেলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির পার্সেন্টেজ। ঠিক আছে, দুটো বের করব। তার আগে আমি শ্রেণী সীমা বের করে নেবো, অর্থাৎ প্রকৃত ক্লাস। আমরা এটা বের করা শিখেছি কিন্তু আগে, অর্থাৎ এটা আছে 5 থেকে 9, তাহলে এটা কি হয়ে যাবে, এখান থেকে 0.5 কমবে, এটা হয়ে যাবে 4.5, এটা হয়ে যাবে 9.5। মিডিয়ান করানোর সময় এইগুলো আমরা করেছি, ফলে এইগুলো নিয়ে আমি কিন্তু খুব বেশি টাইম এর পেছনে দেব না। তারপরটা কি হবে, 10 থেকে 14, এটা হয়ে যাবে কি 9 থেকে 5, 9.5 থেকে 14.5। আমি এইভাবে করে প্রত্যেকটা লিখে নিচ্ছি। এই যে লিখে নিলাম, এটা তোমাদের কমন জিনিস, এটা নিয়ে আর কথা বাড়ি লাভ নেই। এবার সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমপুঞ্জিত পরিসংখ্যা, এটাও আগে করিয়েছি, তাও একবার হাতে কলমে দেখে নেব। এটা 2 আছে, 2ই বসবে। তারপরেরটা কি হবে, এই 2 এর সাথে তারপরেরটা জাস্ট যোগ করবে, 2 আর 4 6 বসাবো, 6 আর এই 6 হয়ে যাবে 12, এটার সাথে পরেরটা যোগ হবে, 12 আর 8 20, 12 আর 8 20, 20 আর 11 31, 31 এর সাথে হচ্ছে কত, এই যে 38, এই 38 আর 5 43, 43 আর 4 47, এই 47 আর 3 50। এই এন যা থাকবে বলেছিলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাস্ট মানটা তাই আসবে। তাহলে সিএফ বেরোলো। এবার সিএফ পার্সেন্ট, এটা বের করার নির্দিষ্ট কিছু সূত্র আছে, অত কিছুতে যাব না। খুব সহজভাবে যেটা হয়, আমরা এইটাকে 100-তে কনভার্ট করব, হাইস্ট ফ্রিকোয়েন্সিটা বা নাম্বারটাকে 100-তে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 100/50 ইজ ইকুয়াল টু 2 আসছে ভাগ করলে। এই প্রত্যেকটা সিএফকে 2 দিয়ে গুণ, যা আসবে এই মানটা প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করলেই আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বেরিয়ে আসবে। লাস্ট মানটা হয়ে যাবে অটোমেটিক 100। এটাই হচ্ছে শতকরা, যেমন এইটার লাস্ট মান এন এর সমান আসবে, আর যখন পার্সেন্টেজ করব লাস্ট ফ্রিকোয়েন্সিটা অবশ্যই 100 হবে গুণ করি। এইটাই হচ্ছে। তাহলে 2 দিয়ে সবগুলোকে গুণ করে দেখি তো কি মানগুলো কি আসে। দেখো, তাহলে এটা আছে কত, 2, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 6 আছে 6 দুগুণে 12, 12 আছে 12 দুগুণে 24, এটা 20 আছে 20 দুগুণে 40, 31 দুগুণে 62, 38 দুগুণে 76, 43 দুগুণে হচ্ছে তোমার 86, 47 দুগুণে হচ্ছে 94, 50 দুগুণে 100। এই হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ। কিচ্ছু নেই কিন্তু এর মধ্যে অ্যাকচুয়ালি। কিউমুলেটিভ পার্সেন্টেজ আমরা কি করলাম, কিউমুলেটিভ পার্সেন্টেজটা বের করলাম। এবারে যেটা আসতে হবে, এবার দেখো সূত্রটা আমরা লিখেছি, সূত্রটা আগে ভালো করে দেখে নেব, তারপরে মানগুলো জাস্ট মিডিয়ান যে নিয়মে আমরা করেছিলাম অনেকটা সেই নিয়মে আমরা এখানে মানগুলো বেরোলেই বেরিয়ে যাবে। এইবার আমি কার পার্সেন্টাল পয়েন্ট তো পিপিতে বের করব, কত শতাংশ বিন্দু বের করব। যদি বলে P30 বা P25, ঠিক আছে, এর শতাংশ বিন্দু কত, আমরা ধরে নিচ্ছি P25 এর শতাংশ বিন্দু বের করতে বলেছে। আমরা কিন্তু বলেছিলাম আগের দিন সেই অঙ্ক করার সময় যে এইটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। দেখো সেই P75 এর মান বের করে সেই একই রকম সূত্র। তাহলে P25 25% শতাংশ বিন্দু বের করব, অর্থাৎ এই যে এন আছে 50, এর যে 25 আছে, এই 25তম স্কোরটা সেটার বিন্দু কোথায় আছে সেটা আমি বের করব। ধরো এটা 50 জন ছাত্রের একটা ক্লাসের প্রাপ্ত নম্বর, ভালো করে বোঝার চেষ্টা করো কি করে এই নম্বরটা, ব্যাখ্যাটা আমাকে না বুঝলে কিন্তু শুধু অঙ্ক মুখস্থ করে হবে না। 5 থেকে 9 এর মধ্যে নম্বর পেয়েছে 2 জন। ধরো 49-এর মধ্যে পরীক্ষা 5 থেকে 9 পেয়েছে 2 জন, 50-এ পরীক্ষা হয়েছে 49 হাইস্ট পেয়েছে, 10 থেকে 14 পেয়েছে 4 জন, 15 থেকে 19 কেউ 15 পেতে পারে, কেউ 17 পেতে পারে, কেউ 18 পেতে পারে, 18 3 জনও পেতে পারে, 6 জন পেয়েছে, 20 থেকে 24 পেয়েছে 8 জন, 30 থেকে 34 পেয়েছে 7 জন, 45 থেকে 49-এর মধ্যে পেয়েছে 3 জন। এটা হচ্ছে মূল বক্তব্য ছিল আমার প্রশ্নে। এবার আমাকে বের করতে হচ্ছে P25, অর্থাৎ এই যে 25% যেখানে হবে সেই 25% শিক্ষার্থী কতর মধ্যে নম্বর পেয়েছে সেটাই হচ্ছে শতাংশ বিন্দু। P25 মানে 25% শিক্ষার্থী, এই যে এখানে 50 আছে তার 25% বের করব, অর্থাৎ এই ক্লাসে 50 জন ছাত্র আছে তার 25% শিক্ষার্থী, 50-এ 25% কত, 12.5, সে 12.5 জন শিক্ষার্থী কতর মধ্যে নম্বর পেয়েছে, কতর মধ্যে আছে এই নম্বরে, 5 থেকে
10 অর্থাৎ 9-এর মধ্যে আছে না 35-এর মধ্যে, মানে 1/4 শিক্ষার্থী কত পার্সেন্টের মধ্যে নম্বর পেয়েছে সেইটা আমাকে বের করে, সেটা হচ্ছে P25। এবার যখন বলবে P90, ধরো P90 বের করতে বলো, অর্থাৎ 90% শিক্ষার্থী কোন বিন্দুতে অবস্থান করছে সেই অবস্থানটা আমরা এখানে, তার যার অবস্থান অর্থাৎ 25% শিক্ষার্থী অবস্থানটা কোথায় আছে সেটা আমরা বের করব। এবার তাহলে আমি কিসের মান বের করব? প্রথমে বের করব আমরা P25, আনুমানিক ধরে নিচ্ছি যে কোনো একটা মান বের করতে হবে। P25 এর পার্সেন্টাইল পয়েন্ট বের করব। তাহলে P25 আমার টোটাল নাম্বার কত আছে? টোটাল নাম্বার আছে 50, এর 25% আমাকে আগে বের করতে হবে। তাহলে 50-এর 25% বের করতে গেলে কি করতে হবে? 50 গুণ 25/100, তাই তো? এই 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 10 ইজিক্যাল টু 25/2 ইজিক্যাল টু 12.5 হবে, তাই তো? এর মানটা কত আসবে? 12.5। P25 ইজিক্যাল টু 12.5 আসবে। আমি বাকি জায়গাটা মুছে দিচ্ছি কারণ আমার জায়গার শর্ট পড়ে যাবে, নাহলে 12.5 ফিগারটা কিন্তু আমার লাগবে। এইবার এই যে এই ভদ্রলোকের সাথে আমাদের পরিচয় ঘটবে, এবার কিচ্ছু আমি জানি না, শুধু আমার একটা মান জানা আছে, আই ভদ্রলোকের সাথে আমার পরিচয় আছে প্রথম থেকে, তাই তো? আই মানে 5 থেকে 9, 10 থেকে 14 মাঝখানে কটা সংখ্যা আছে? 5, 6, 7, 8, 9, 5টা, অর্থাৎ ইন্টারভ্যাল। আই হচ্ছে 5, একে বসিয়ে দিলাম। বাকি কোনো মান আমি জানি না, 1, 2, 3, 4টে মান আমাকে বের করতে হবে, একটা জায়গার থেকে সব বেরিয়ে যাবে। এই যে 12.5 আমি ফ্রিকোয়েন্সি বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে কোথায় 12.5 পাচ্ছি? ভালো করে দেখো তো। 6, 12-র মধ্যেও 12.5 নেই। 12.5 পেতে গেলে আমার 12-র পরের ঘর এখানে যেতে হবে, তাই তো? তাহলে এটা কোন ঘর? 20 থেকে 24, এর প্রকৃত সীমা কত? 19.5 থেকে 24.5, এই ঘরটা। এই ঘরের এই যে লোয়ার লিমিট, প্রকৃত লোয়ার লিমিটটাই হবে আমার এলএল, সেই মিডিয়ানের মতোই। যেখানে আমি 12.5 বা তার বেশি প্রথম পাচ্ছি, 12 অবধি ধরলে কিন্তু হবে না, কারণ এখানে 12.5 নেই। 12.5 পেতে গেলে আমাকে এর পরের ঘরটায় যেতে হচ্ছে, তাই 19.5 হবে আমার কি? লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট কত হলো আমার? 19.5। এখন এনপি, এফ আর এফপি আমাকে কি করতে হবে? বের করতে হবে। এনপি মানে নাম্বার অফ পার্সেন্টাইল পয়েন্ট কত? নাম্বার অফ পার্সেন্টাইল পয়েন্ট কার বের করবো? 12.5, মানে এই 25%টাকে কনভার্ট করে আমি কত পেয়েছি? এটাকে কনভার্ট করে 12.5 পেয়েছি। তা এই 25% মানেই তো 12.5, ক্যালকুলেশন করে তো পেয়েছি। তাহলে আমি এনপির জায়গায় লিখবো তাহলে 12.5 অর্থাৎ 12.5। বাকি রইল আমার কে কে? এফ আর এফপি, এই দুটো মান আমাকে বের করতে হবে। এফ এফ হচ্ছে যে ঘরে আমি এই মানটা পেলাম, 12.5কে পেলাম, তার আগের ঘরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা তার আগের যে কটা ছোট সংখ্যা ক্লাস আছে তাদের যোগফল। 6, 4, 10, 2, 12, যে এর আগের ঘরটাই 12ই আছে, এইটা হয়ে যাবে আমার কে? এই ভদ্রলোক হয়ে যাবে আমার এফ। তাহলে এফ হলো কত? 12। বাকি রইল কে? বাকি রইল আমার এফপি। এফপি হচ্ছে যে ঘরে আমি মানটা পেয়েছি সেই মিডিয়ানের মতন, মিডিয়ানটা যদি করে থাকে এটা একইভাবে করে ফেলবে, সেই ঘরের যে ফ্রিকোয়েন্সি সেটাই হবে আমার এফপি। এই যে এফপি কত আছে? 8, এই ঘরের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আমার এফপি মানে 8। এইবার ক্যালকুলেশন করব, আমার P25 এর শতাংশ বিন্দু বেরিয়ে যাবে। এবার কি হয়ে যাবে আশা করছি? 19.5 যোগ, এটা আবার যোগ চিহ্ন ভুল করে হয়েছে, এটা গুণ হবে। 5 গুণ 12.5 থেকে 12 গেলে থাকে 0.5, তাই তো? বাই 8 হয়ে গেল। তাহলে এই আসলো ফিগারটা। এবার পরের লাইনে ক্যালকুলেশনটা তোমরাও পারবে, এটা মুখে মুখে হয়ে যাবে, কোনো ক্যালকুলেটরের দরকার নেই। তাহলে 5 দিয়ে 0.5কে গুণ করলে 5 5 25, 2.5 বাই 8 ইজ ইকুয়াল টু 19.5 যোগ, এটা আসবে তোমার 0.31 ভাগ করলে ইজ ইকুয়াল টু 19.58381। অর্থাৎ আমার P25 এর মান কোথায় আছে? 19.81, অর্থাৎ 19.5 থেকে 24.5 এর মধ্যে, 19.5 এর একটু উপরে, অর্থাৎ 25% শিক্ষার্থী তারা কোথায় অবস্থান করছে? নম্বর কত পেয়েছে? 19.81-র নিচে নম্বর পেয়েছে। এর তাৎপর্য অর্থাৎ কোনো একটি, ধরো এরকম প্রশ্ন আসলো, কোনো একটি অভিক্ষায় বা পরীক্ষায় একটি শ্রেণীতে P25 এর মান
হয়েছে 19.81। তাহলে এর তাৎপর্য কি, এর অর্থ কি বোঝায়? এর অর্থ হচ্ছে সেই ক্লাসের 25% শিক্ষার্থী 19.81-র নিচে নম্বর পেয়েছে। টোটাল যে 50 জন ছাত্র তার মধ্যে 12.5 জন নম্বর পেয়েছে কতর নিচে? 19.81-র নিচে অবস্থান করছে এই তোমার যে 25 P20 অর্থাৎ 25%। এবার আমরা এইভাবে করে 50-এর মান বের করতে পারি একই সূত্রে। আমি আরেকটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি তোমাদের। P50 25 করলাম, এবার একটা ধরো আন্দাজে P60-র মানটা আমি করে দেখাচ্ছি। তাহলে P60-র মান কত দাঁড়াবে আগে সেটা বের করে নেবো। এখানে P60 ইজিক্যাল টু কত হবে? 50 গুণ 60/100, তাই তো? এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, তাহলে রইল 5 আর 6, 5 6 30। অর্থাৎ P60-র মান হচ্ছে, P25 ছিল 12.5, P60-র মান হচ্ছে কোথায়? 30। আমি আগের মানগুলো একটু ইরেজ করার চেষ্টা করছি হাতেই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে, থাকলেও অসুবিধার কিছু নেই। তাহলে এই 30টা এখানে মান, আমি 30টাকে এখানে সবচেয়ে কি করব? খুঁজে বের করব। তাহলে 30 কোথায় আছে ভালো করে দেখো। এই যে এখানে 30 আছে, 20 তার আগেরটা 31-এর কাছে, এইখানে ছাড়া 30 নেই, এখানে 30 আছে। আগে যেমন এই মানটা নিয়ে করেছিলাম, এবারে 30-এর মানটা আমাকে খুঁজতে হচ্ছে, অর্থাৎ 31 যেখানে পেয়েছি সেই ঘরে। তাহলে আমার এলএল কি দাঁড়াবে এক্ষেত্রে? এক্ষেত্রে এলএল আমার কি 24.5। বুঝতে পেরেছি এই ঘরের এলএলটা। তাহলে এলএল দাঁড়াবে কত? 24.5 প্লাস আই কত? আই তো কনফার্ম একই আছে, আই। তাহলে এনপি, এনপি মানে আমার কি আছে? এই মানটা 30, 60% 30। এফ, তাহলে এফ আমার কি হবে এক্ষেত্রে? দেখো তো, এফ আগের ঘরটা আছে 20, 8 6 14 4 18 2 20, এফ হলো কত? 20। তাহলে এবার বাকি রইল কে? এফপি। এফপি কত হবে? এই ঘরের ফ্রিকোয়েন্সিটা এফপি, এটা কত আছে? 11। তাহলে 11 বসিয়ে দিলাম, ব্যাস ঝামেলা শেষ। এবার ক্যালকুলেশন করব শুধু। 24.5 যোগ 5 ইন্টু 30 থেকে 20 চলে গেলে ভাগ 10/11, তাই তো? তাহলে ইজিক্যাল টু 24.5 যোগ 5 10 50, সরি 50/11। এবার এটা ভাগ করে দেখবো আমরা কি দাঁড়ায়। এটা ভাগ করে দেখে নাও। 4 11 44, রইল 6, দশমিক দিয়ে 0, 5 11 55, 5 50, 4 11 44, আর দরকার নেই। 4.54 ইজিক্যাল টু কত আসছে? 4 5 5 10 0 হাতে থাকছে 1, 4 থেকে 9 2। দেখো 29.04 কি আসছে? 29.04 আসছে আমার পার্সেন্টাল, তোমার যে পয়েন্ট বা শতাংশ বিন্দু। তাহলে P60-র মান কত? 29.04। অর্থাৎ যেখানে 29 পয়েন্ট, এই ঘরেও কিন্তু নেই, তাহলে 29.04, হ্যাঁ 29.5 এইখানটায় অবস্থান করছে আমার কে? এই 60%। অর্থাৎ এই ক্লাসের 60% শিক্ষার্থী কত স্কোর করেছে? 29.4-এর নিচে স্কোর করেছে। 29.4-এর নিচে স্কোর করেছে P60 60%। এই হচ্ছে পার্সেন্টাইল পয়েন্ট। এইবার আসবো আমরা পার্সেন্টাইল র্যাঙ্ক বা শতাংশ বিন্দু কি জিনিস। এবারে পার্সেন্টাইল র্যাঙ্ক, এই যে শতাংশ র্যাঙ্ক যেটা আমি আগে বলেছি, শতাংশ র্যাঙ্কটা কি আগে সেটা আমরা একটু বুঝবো। ধরো একটি ক্লাসে একটি ছেলে বলো, তুমি কত পেয়েছো অঙ্কে? আমি 32 পেয়েছি। আমি ভালো বলবো না খারাপ বলবো? সেটা তার র্যাঙ্কটা। দেখা গেল কোনো একটা ক্লাসে 32টা যথেষ্ট ভালো, কারণ 50-এর মধ্যে পরীক্ষা বেশিরভাগ ছেলেমেলে পেন মেরেছে, 12 14 13-এর মধ্যে রয়েছে, ও 32 ভালোই পেয়েছে। আবার অন্য একটি সাবজেক্টে বা অন্য একটি ক্লাসে উল্টো হতে পারে, 32 পেয়েছে ঠিকই, বেশিরভাগ ছেলে 36 38 40 49 অব্দি পেয়েছে। তাহলে 32 পেয়েও সে নিচের সারিতে থাকতে পারে, আর কেউ আবার 32 কেন 30 পেয়ে উপরের সারির দিকে থাকতে পারে। সেইটা কিন্তু আমরা রেজাল্ট ওইভাবে দেখে বুঝতে পারি না। শিক্ষা বিজ্ঞান বা মনোবিজ্ঞানের আমরা মূল্যায়ন করার সময় কি বলেছিলাম? মূল্যায়ন মানে হচ্ছে তাৎপর্য নির্ণয় করা। এই পার্সেন্টাইল র্যাঙ্ক হচ্ছে এই যে আমি 32 পেয়েছি বা 20 পেয়েছি, এই 20 পেয়ে আমি ক্লাসের অবস্থান কি আছে, আমি এই শ্রেণী বন্টনটা থেকে করা বলে আমি বুঝিনি। সহজ বিষয়টা, কারণ প্রশ্ন আসবে ট্যাকটিক্যাল, এখানে বড় অঙ্ক তো করতে দেবে না, কিন্তু অঙ্ক কোনো একটা জায়গার থেকে প্রশ্ন দিতে পারে, মেন আসবে তাৎপর্যপূর্ণ প্রশ্ন। অর্থাৎ আমি 20 পেয়েছি, একটি ক্লাসের এখানে বন্টন দেওয়া আছে যে 5 থেকে 9 এর মধ্যে নম্বর পেয়েছে 2 জন,
10 থেকে 14 এর মধ্যে নম্বর পেয়েছে 14 4 জন। 40 থেকে 44-এর মধ্যে নম্বর পেয়েছে 4 জন। 45 থেকে 49-এর মধ্যে নম্বর পেয়েছে 3 জন। এরকম প্রত্যেকটা সব থেকে বেশি পেয়েছে 25 থেকে 29-এর মধ্যে 11 জন। এইভাবে বলে দেওয়া আছে। কিন্তু একটা ছেলে 20 পেয়েছে, এর মধ্যে 20 পেয়েছে, পেতেই পারে। তাহলে তার অবস্থানটা কি? সেই অবস্থানটাকে বলা হয় পার্সেন্টাইল র্যাঙ্ক। আগেরটা আমরা দেখেছিলাম তার র্যাঙ্ক আমি জানি P25, মানে র্যাঙ্ক হচ্ছে 25, তার জায়গাটা কি সেটা দেখিয়েছি। আর এবারে দেখব তার সে পেয়েছে 20, তার র্যাঙ্কটা কি আছে ওই ক্লাসে, বা কেউ 50 পেলে তার র্যাঙ্কটা কি আছে সেইটা দেখাই হচ্ছে, তাকেই বলা হয় পার্সেন্টাইল র্যাঙ্ক, অর্থাৎ PR বা শতাংশ বিন্দু। তাহলে কি বললাম যে শতাংশ বিন্দুর ক্ষেত্রে এই যে সূত্রটি রয়েছে এটা দিয়ে আমি নির্ণয় করব। সূত্রটা লিখে নিয়েছি A প্লাস FB ইন্টু S মাইনাস LL/I ইন্টু 100/N। অর্থাৎ শতাংশ র্যাঙ্ক বিন্দুতে এতক্ষণ র্যাঙ্ক বলতে বোঝায় যে 20 পেয়েছে একটা শিক্ষার্থী, তাহলে তার অবস্থানটা কি আছে ক্লাসে। প্রথমে আমি 20-র র্যাঙ্ক বের করতে চাই, আমি এখানে দেখবো 20 কোথায়, এই যে 20, অর্থাৎ এই 20 মানটা কেউ পেয়েছে, অর্থাৎ এই ঘরে আছে 20 পেয়েছে, তার র্যাঙ্কটা কি র্যাঙ্ক করেছে ক্লাসে সেইটা দেখব। এই সূত্র অনুযায়ী যখন আমি বের করতে যাব তখন আমার কি কি মান লাগবে সেটা একটু ভালো করে বুঝে দেখব। এই 20 যে ঘরে পেয়েছে সেই ঘরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেখো, ঘটনাচক্রে 20 আছে, এই ঘটনাচক্রে 20 আছে। এবার পরপর মানগুলোর দিকে আমি যখনই বের করবো সেটা বেরিয়ে নেব। প্রথমে আছে এফ মানে হচ্ছে যে ঘরে এটা হয়েছে, যে FB আমরা এতদিন ধরে করেছি সেই FB মনে করো, কিন্তু এই CF এর নয়, CF পার্সেন্টেজের FB বের করতে হবে। এই CF পার্সেন্টেজ বের করেছি, এতক্ষণ কাজে লাগেনি, এবার লাগবে। এবার দেখো এই CF পার্সেন্টেজের আগের ঘরের CF পার্সেন্টেজটা কত বেরিয়েছে? 24। এইটাই হচ্ছে আমার এক্ষেত্রে F, অর্থাৎ F হচ্ছে আমার কত? F হচ্ছে 24। বুঝতে পারলাম? এই পার্সেন্টেজটা বের করেছিলাম, প্রথমে শিখিয়েছি। সেই পার্সেন্টেজটা যেখানে আমার এই মানটা পেলাম, এই 20 কিন্তু এখানে দেখবো না, আমি 20 দেখবো ক্লাসে কোথায় 20 পাচ্ছি, এই ঘরটা কিন্তু মেন ডিপেন্ড করছে। এই ঘরে পেলাম, তার আগের ঘরের যে CF এর পার্সেন্ট সেইটা হচ্ছে আমার F। তাহলে F কত? F হচ্ছে আমার 24 প্লাস। এরপরে একে একে প্রত্যেকটা মান আমি আস্তে 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 কিন্তু বের করব। তাহলে আমার F পেলাম। এবার হচ্ছে FP হচ্ছে যে ঘরে এই মানটা পেয়েছি সেই ঘরের প্রকৃত ফ্রিকোয়েন্সি, একদম শুদ্ধ ফ্রিকোয়েন্সি, যেটা কিউমুলেটিভ নয় কিন্তু, এগুলো তো এখন আর কাজে লাগছে না, এগুলো ধরো মুছে গেছে। তাহলে এইটা হচ্ছে আমার এই ক্ষেত্রে FP। তাহলে কত আছে? FP আছে আমার 8 ইন্টু S হচ্ছে কার র্যাঙ্ক বের করব সেটাই হচ্ছে আমার S। আমরা PR 20 বের করছি, তো এর 20-এর PRটা বের করব, তাহলে S হচ্ছে 20। লোয়ার লিমিট হচ্ছে যে ঘরে এই মানটা আছে তার লোয়ার লিমিট কত আছে? 20 থেকে 24-এর লোয়ার লিমিট, প্রকৃত লোয়ার লিমিট 19.5। আই তো আমরা জানি সর্বজন বিদিত 5ই হবে, ইন্টু 100-এর 100, N মানে 50 আমার প্রশ্নে দেওয়া আছে। ক্লিয়ার? হিসেব মিলেছে মোটামুটি। এবার আমি কি করব? এইবার আমি এটা জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে উত্তরটা বেরিয়ে যাবে। দেখো 24 রেখে দিলাম, 8 রইল, 8 গুণ, তাহলে 20 থেকে 19.5 যদি চলে যায় তাহলে থাকছে কত? 0.5/5। আর 50/100 এটা হচ্ছে কত? 2 হয়ে যাচ্ছে ভাগ করলে, তাই তো? ইজ ইকুয়াল টু 24 যোগ এটা ক্যালকুলেশন করো, 5 40, মানে 4/5 ইন্টু 2। 24 যোগ 4 দুগুণে 8/5। ব্যাস, 5 দিয়ে 8কে ভাগ করবো, 5 8 5 রইল 3, 0.0, 5 6 30, অর্থাৎ 1.6। তাহলে 24 যোগ 1.6 ইজ ইকুয়াল টু 25.6 বা 25.6 হচ্ছে কি আমার পার্সেন্টাইল র্যাঙ্ক।
তাই তো 25 অর্থাৎ যে 20 পেয়েছে তার ক্লাসে অবস্থানটা কত, তার র্যাঙ্ক কত, সে র্যাঙ্ক করেছে 25.6, অর্থাৎ সে 25 জনের আগে আছে। 20 পেয়েও তার অবস্থানটা 25 জনের আগে আছে, অর্থাৎ 25.6। 20 পার্সেন্টাইল র্যাঙ্ক হচ্ছে 25.6। আমি আরো একটা পার্সেন্টাইল র্যাঙ্ক বের করে দেখাবো। এবার আমি আরো একটি যে কোনো নাম্বারের আরেকটা পার্সেন্টাইল র্যাঙ্ক বের করে দেখাবো যাতে ক্লিয়ার হয় বিষয়টা। তাহলে 37-এর পিআর বের করবো, অর্থাৎ যে ছেলেটি বা যে ছাত্রছাত্রীটি যেই হোক যে 37 পেয়েছে, ক্লাসে তার র্যাঙ্ক কি আছে, সে কত নম্বর র্যাঙ্ক করেছে, ফার্স্ট সেকেন্ড যেমন র্যাঙ্ক হয় সেটা হচ্ছে পার্সেন্টাইল পয়েন্ট। তাহলে 37 আমি এখানে দেখবো 37 কোথায় আছে, 37 35 থেকে 39 এর মধ্যে 37 আছে তো নাকি? তাহলে এর মধ্যে ছাত্রটি স্কোর করেছে 35 থেকে 39-এর মধ্যে স্কোর করেছে 37। তাহলে এই ঘরে লোয়ার লিমিটটা লাগবে, এই ঘরের ঠিক আগেরটা হচ্ছে আমার এফ হবে, তাই তো? আগের শতকরা পরিসংখ্যাটা আমার এটা হবে কি, এটা হবে এফ, আগের ক্ষেত্রে বলেছি। তাহলে এই ঘরে 86, এটা আছে কত, এফ আছে কত 76 হয়ে গেল, এফ প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এফপি মানে আমি আগের বার কি বলেছিলাম, এই যে ঘরে মানটা পাচ্ছি সেই ঘরের ফ্রিকোয়েন্সি, এইটা হবে আমার এফপি। তাহলে এফপি কত হচ্ছে, এফপি হচ্ছে 5 গুণ এস মানে যে মানটার যে র্যাঙ্কটা আমি বের করতে যাচ্ছি সেটা এস, অর্থাৎ 37-এর র্যাঙ্ক বের করব 37 মাইনাস এল হচ্ছে এই ঘরের নিম্ন সীমা 35 আছে, অর্থাৎ এই যে এটা 34.5 ডিভাইডেড বাই আই মানে 5 হয়ে গেল, ইন্টু কি আছে 100, সূত্রের 100, এন মানে কত, এন মানে 50, গল্প শেষ, ঝামেলা বন্ধ, ব্যাস। এবার ক্যালকুলেশন করলেই আমার কি বেরিয়ে যাবে, আমার পার্সেন্টাইল র্যাঙ্ক যেটা সেটা বেরিয়ে যাবে। তাহলে রইল আমার 76-এর জায়গায় 76, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 5-এর জায়গায় 5 গেই বসালাম, 37 থেকে 34.5 গেলে 34.5 35 36 37 2.5 বাই 5, আর এটা ইন্টু 2 হয়ে গেল। এই 5-এ আমি কি করলাম, এই 5 কেটে গেল, তাহলে এরও ঝামেলা শেষ। তাহলে রইল কি, তাহলে রইল আমার 76 প্লাস তোমার যে এটা গুণ করে দেব। তাহলে আড়াইকে 2 দিয়ে গুণ করলে কত হয়, 5 হয়ে যায়, তাই তো? 2.5কে 2 দিয়ে গুণ করলে 5 হয় ইজিলি। 76 যোগ 5-এ 81। ওকে, তাহলে যে 37 পেয়েছে তার পিআর কত দাঁড়াচ্ছে, তার পিআর দাঁড়াচ্ছে সে র্যাঙ্ক 81-তে অবস্থান করছে উপরের দিকে। তার মানে কিন্তু সে সামনের দিক থেকে 81 নম্বর। এবার কিন্তু প্রশ্ন আসতে পারে, স্যার 25 যে হলো সে র্যাঙ্ক করলো আপনার যে মোটামুটি 26 না কত, আর যে আপনার 37 পেলো সে 81 র্যাঙ্ক করলো, বিষয়টা কিন্তু উল্টো বুঝলে হবে না। অর্থাৎ এর নিচে কত জনা রয়েছে সেইটার ব্যাপার আছে কিন্তু, ঠিক আছে? ফলে না হলে কিন্তু বিষয়টা কি হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। অর্থাৎ তার র্যাঙ্ক হচ্ছে 81-তে সে র্যাঙ্ক করছে, অর্থাৎ পার্সেন্টাইল পয়েন্ট, আর এই হচ্ছে পার্সেন্টাইল র্যাঙ্ক। 37 যে স্কোর করেছে তার র্যাঙ্কটা এইখানে, তার নিচে এতগুলো স্কোর রয়েছে, কিন্তু তার নিচে এতগুলো স্কোর রয়েছে, সেই হিসাবে কিন্তু আসছে আমার যে পার্সেন্টাইল র্যাঙ্ক। এই পার্সেন্টাইল পয়েন্ট আর র্যাঙ্কে আবার ওজাই বা অগিভ নামক একটি যে গ্রাফ আছে তার দ্বারা সহজেই ক্যালকুলেট করা যায়। সেটার কি আর প্রয়োজন আছে না শর্টে শুধু গিভ সম্বন্ধে বলে দিলেই হবে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা কতটা বোঝা গেল, সূত্রগুলো বেশি করে দেখবে, পার্সেন্টাইল পয়েন্ট বা র্যাঙ্কের ধারণাটা দেওয়ার চেষ্টা করছি এই কারণেই, যাতে যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হোক সেটা যেন আমরা বের করতে পারি। এটাই হচ্ছে আমাদের এই বড় করে এই বিষয়গুলো বোঝানোর মূল উদ্দেশ্য। ভিডিও নিয়ে কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই যতটা সম্ভব আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, জয়েন হয়ে যাবে। আশা করি কিছুটা কাজ হবে। ধন্যবাদ।